আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মানসী কাব্যগ্রন্থ নিয়ে আলোচনা করব। এই আলোচনাটি লিখেছেন ডক্টর রহমান হাবিব, অধ্যাপক ও চেয়ারম্যান, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, বাংলাদেশ। যেহেতু ভিডিওটি একটু লম্বা, তাই আমি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। আশা করি পুরো আলোচনাটি জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। রবীন্দ্রনাথের মানসী কাব্যগ্রন্থ রবীন্দ্র কাব্যপ্রয়াসের এমন একটি কাব্যিক সংযোজন, যেখানে রবীন্দ্র কাব্যাদর্শন, প্রেম চেতনা, নিসর্গবোধ, নারী ভাবনা, স্বদেশ চেতনা ও বিশ্বাত্মবোধের অনুভাবনা সহ আত্মিক অনুধাবনের দূরগামিতা অভিমুখী হয়ে তার কাব্যযাত্রাকে বিস্তৃতির প্রাঙ্গণে আহ্বান জানিয়েছেন। 1887 থেকে 1890 সালের মধ্যে লিখিত মানসী কাব্যগ্রন্থের বিষয় বৈচিত্র্যকে রবীন্দ্র কাব্যাধারের অনুবিশ্ব হিসাবে চিহ্নিত করা যায়। রবীন্দ্রনাথের প্রেম চেতনার মধ্যে বিচ্ছিন্নতা ও নেতিবাচকতার চেয়ে বরং প্রেমগত সংযোগময়তার সাধনায় বেশি অভিব্যক্ত। মানসী কাব্যগ্রন্থের ভুলে কবিতায় কবির শৈশবের প্রেয়সী কবিকে ভুলে গেলেও কবিতাকে ভুলেননি। শৈশবের কুসুমতলা ও লাজ রক্তিম হাসি মুখখানির তার প্রবলভাবে মনে পড়ছে বলে মন্তব্য করেছেন। কবি লিখেছেন, তুমি যে ভুলেছ, ভুলে গেছি, তাই এসেছি ভুলে। কবিপ্রিয়া যে কবিকে ভুলে গেছেন, সে কথা কবি ভুলে গেছেন বলে কবি প্রেয়সীর কাছে আবার কবি প্রত্যাবর্তিত হয়েছেন। কবি প্রেমিকার এই আত্মবিস্মৃত স্মরণপ্রবণতা যে কোনো মনোময় শাশ্বত প্রেমিকেরই প্রতিমূর্তি। কবি লিখেছেন, কাননের ফুল এরা তো ভুলেনি, আমরা ভুলি। অর্থাৎ বনভূমির পুষ্প ভুলে যায় না, অথচ মানুষ ভুলে যায়। এই ব্যঙ্গোক্তির মাধ্যমে কবি মানুষের প্রেমগত চেতনার চিরন্তনতার সংযোগ সূত্রকেই জাগ্রত করতে প্রয়াসী হয়েছেন। যৌবনের রক্তরাগ তীব্রতার কারণে পুরুষ নারী উভয়ের মধ্যেই যৌবনগত উন্মাদনাজনিত শারীরিক ও কামজ ঘটনা ঘটতে পারে। তা নিয়ে উভয়েরই ছলনা কাজ করতে পারে। নারীর শরীরে কামনার উপাচার থরে থরে সজ্জিত থাকে। প্রেমের তীব্রতাই হোক বা শরীরে আঘ্রাণের লুব্ধতাই হোক, কামনা সাগরে সে স্নান করতে পারে। পুরুষকে কামনা পাশে আবরুদ্ধ রাখার বাসনা অনেক সময় নারীর মধ্যে কাজ করলেও প্রকৃত প্রেমময়তার অনুভব তাতে কার্যকর নাও থাকতে পারে। যৌবনিক রহস্যের সে মর্মানুভব কবিতার ভুলভাঙ্গা কবিতায় ব্যক্ত করেছেন। সুখ গেছে, আছে সুখের ছলনা হৃদয়ে তোর, প্রেম গেছে, শুধু আছে প্রাণপণ মিছে আদর। প্রকৃতির রুদ্র ও কোমল উভয় রূপী মানুষ প্রত্যক্ষ করে থাকে। রবীন্দ্রনাথ সিন্দুর তরঙ্গ কবিতাটি লিখেছিলেন পুরী তীর্থযাত্রী তরুণীর নিমজ্জন উপলক্ষে। প্রচণ্ড ঝড় ঝঞ্ঝায় 800 নরনারীর মৃত্যুর সম্মুখে সমস্থিত হয়েছিলেন। ঝড়ের প্রচণ্ড তাণ্ডবে মানব মৃত্যুর এ সংকট পর্বকে কবি পিশাচী এ বিমাতার হিংস্র উতরুল হিসাবে চিহ্নিত করে ভগবানকে চকিত চমকে দয়া মায়াহীন বলে অভিহিত করলেও কবি যখন লিখেন, এ প্রলয় মাঝখানে অবলা জননী প্রাণে স্নেহ মৃত্যুঞ্জয়ী, এ যেন জাগাইয়ে রাখে কোন স্নেহময়ী। তাতে জগৎ স্রষ্টা যে মায়ের প্রাণ তার নিজের জীবনকে বিসর্জন দিয়ে হলেও সন্তানকে বাঁচিয়ে রাখবার উৎকাঙ্ক্ষা অনুভব করিয়ে দেয় এবং সন্তানের জন্য সে নিজের জীবন পাত করে সে প্রেমময় মানবিকতার শাশ্বত দিকটি শৈল্পিকভাবে উপস্থাপিত করেছেন। কবি যদি কবি প্রেয়সী অথবা কাব্যলক্ষ্মীকে তার অস্তিত্বের মধ্যে পেতে চান, তাহলে মরতার সম্পৃক্ততায় তার প্রাপ্তি একটি খণ্ডিত অবয়ব নির্দেশিত করবে।
মানসী কাব্যগ্রন্থের নিষ্ফল কামনা কবিতার মধ্যে রবীন্দ্রনাথ উল্লেখ করেছেন, কবিতার প্রেয়সীর আখির ভেতরে দৃষ্টিপাত করে স্বর্গের আলোকময় রহস্য অসীম নয়নের নিবিড় তিমির তলে আত্মার রহস্য শিখাকে কাঁপাতে দেখেছেন। সমগ্র মানবকে পাবার আকাঙ্ক্ষা কবি এ কবিতায় ব্যক্ত করে লিখেছেন যে, দুর্বল কাতর ক্ষুধাতৃষ্ণাতুর দিশেহারা ও পীড়িত জর্জর মানুষের পক্ষে অমৃত সন্ধান কঠিন কর্ম বটে। কুটি ছায়াপথ মায়াপথ ও দুর্গম উদয়াস্তচল পেরিয়ে কালোত্তীর্ণ অনুভবের সাধনায় মানবকে নামতে হয়। কবি যেহেতু প্রাণ মন সব লয়ে জীবন রহস্যের অতল আকাঙ্ক্ষা পারাবারে নিমজ্জিত হতে চান, সেজন্য তার পক্ষেই নিম্নোক্ত উক্তিটি করা সম্ভব। ভালোবাসা প্রেমে হও বলি, চেও না তাহারে, আকাঙ্ক্ষার ধন নহে আত্মা মানবের। কবি যে মন্তব্য করেছেন, প্রেমে নিঃস্বার্থভাবে বলি হবার জন্যে কোনো স্বার্থ প্রণোদনার সঙ্গে তাকে সম্পর্কিত না করার জন্যে, তার মাধ্যমে মানবের প্রেমবোধের অনন্ততার চরিতার্থতার কথাই অভিব্যক্ত হয়েছে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পাশ্চাত্য সভ্যতার জীবনার্থ দ্বারা তৃতীয় বিশ্বের দেশসমূহের প্রভাবিত হয়ে জীবন সম্পর্কে যে নেতিবাচকতা অবক্ষয় তাদের মধ্যে সঞ্চারিত হয়ে উঠেছে, তা শুভন জীবনবোধ সঞ্চারী নয়। মানব মূল্যবোধের ইতিবাচক প্রেমময় বোধের সত্যতম গভীরতার মাধ্যমে প্রকৃত জীবন প্রশান্তি পাওয়া সম্ভব বলে মনে করেন। মূল্যবোধ অহৃদ্য ইতিবাচক জীবন বিশ্বাসী প্রণোদনায় প্রকৃত প্রশান্ত ও দূরদর্শী মানবিক আধুনিকতাকে অভ্যর্থনা জানায়। নারী যেমন পুরুষ সুন্দরকে ভালোবাসে, পুরুষও তেমনি নারীর সৌন্দর্যে বিহ্বল হয়। কবির পুরুষ উক্তি কবিতায় পুরুষ তার যৌবন পর্বে নারীর রূপে যে কী রূপে মাতোয়ারা হয় তা স্পষ্ট হয় যখন কবি লিখেন যে, নারীর প্রতি দৃষ্টিপাতের পর নারীর ললাট নয়ন অধর সুগভীর কলধ্বনিময় হয়ে বিশ্বের অকুল রহস্যের মাঝখানে শতদল হয়ে প্রস্ফুটিত হয়। যে সৌন্দর্য শতদলরূপী নারীর সুষমা ও সৌরভের আঘ্রাণে পুরুষ আকুল হয়ে থাকে। নারীর সৌন্দর্যের প্রতি পুরুষের অনিবার্য আকর্ষণের কাব্যিক রূপচিত্র কবি তুলে ধরেছেন। পরিপূর্ণ পূর্ণিমার মাঝে ঊর্ধ্বমুখী চকর যেমন আকাশের ধারে যায়, ছিড়িয়া দেখিতে চাই অগাধ স্বপন ছাওয়া জোছনা আবরণ। কবির মধুর রহস্যময় অপার সৌন্দর্যকে পৃথিবীর সব দেশের পুরুষের জন্যে অগাধ স্বপ্নে ছাওয়া জোছনার আবরণের মতোই মনে হয় বলে রসিকজন স্বীকার করবেন। উপর্যুক্ত সৌন্দর্য সন্ধানের মধ্যেই রবীন্দ্রনাথের কালোত্তীর্ণ নান্দনিক বোধ উৎকীর্ণ হয়েছে বলে কবি মনে করেন। কিন্তু প্রেমময়তার আঘ্রাণে যৌবন সময় পর্বে যে হৃদয় উতলা হয়, বাসনার টান যখন প্রবলভাবে কার্যকর থাকলেও মান অভিমানের রাহুগ্রস্ততার জন্যে এবং হৃদয়ের হালহলের কারণে তা বিচিত্র বৈচিত্র্যের বহুরূপতা নির্দেশক হয়ে ওঠে। উপর্যুক্ত ভাষ্যেও রবীন্দ্রনাথ কালের যাত্রাকে উপস্থাপিত করেছেন। সমস্ত পৃথিবীটাই তো এক সময়ে একটি বিশাল গ্রাম ছিল। গ্রামীণ ও কৃষি সভ্যতার সে আবহমানতা পেরিয়ে আদি যুগ, দাস যুগ, সামন্ত ও পুঁজিবাদী যুগ অতিক্রম করে শিল্প বিপ্লবের মাধ্যমে ক্রমশ পৃথিবী ব্যাপকতর নগর সভ্যতায় রূপান্তরিত হয়ে চলেছে। উন্নত বিশ্বে গ্রামের স্মৃতিময়তা একেবারে যে মুছে গেছে তা কিন্তু নয়। তৃতীয় বিশ্ব তথা উন্নয়নশীল বিশ্বে মুষ্টিমেয় প্রধান কিছু শহর ব্যতিরেকে এখনও গ্রামীণ জীবনের আবহ প্রবলভাবে বিদ্যমান।
গ্রামীণ জীবনের প্রকৃত জীবনাচরণের রোমন্থিত কল্পনাও নান্দনিক বাস্তবতা পৃথিবীর প্রতিটি শহরবাসী মানুষের অস্থিমজ্জা মাংস এবং স্মৃতিতে সামষ্টিক জীবন চেতনার অবচেতনায় অনন্তকাল বহমান থাকবে। এ প্রেক্ষাপটে রবীন্দ্রনাথের বধূ কবিতাটির গ্রামের ক্রূর বিচ্যুত অবরুদ্ধ জীবনযাপনকারিণী বধূর অনুভবকে শাশ্বত গ্রামময়তার পরিপ্রেক্ষিতে বিবেচনা করা যায়। অবরুদ্ধতাকে ঘুচাতে গ্রাম্য বালিকা দরজা খুলে বাইরে যেতে চাইলে তার উপর শহরবাসীর সতর্ক দৃষ্টিই নয়, শাসনও উচ্চকিত হয়। তা আমরা কবিতাটিতে লক্ষ্য করেছি। চলেছে পথখানি কোথায় নাহি জানি, কে জানে কত শত নূতন দেশে। উপর্যুক্ত বক্তব্যে গ্রামের মেঠো মৃত্তিকা পথ যা সবুজ স্বপ্নে বিভোর, তা পৃথিবীর যে কোনো নতুন দেশের সীমানার অগ্রবর্তী হওয়ার কথার মাধ্যমে মূলত পৃথিবীর গ্রামীণ সভ্যতা ও সংস্কৃতির শাশ্বত অতীত রূপেরই মায়াচিত্র অঙ্কিত হয়েছে। বধূর যখন মনে হয় পুরনো সুরে তাকে কেউ ডেকে বলছে যে, কোথা সে ছায়া সখী, কোথা সে জল, কোথা সে বাঁধা ঘাট অশত তল, তখন প্রতিটি মানব মানবীর কানেই যেন বন ছায়া ঘেরা প্রকৃতি শোভন গ্রামের বাস্তবতা ধরা দেয়। কবি লিখেন, কোথা সে খোলা মাঠ, উদার পথঘাট, পাখির গান কই, বনের ছায়া। তখন গ্রামীণ প্রকৃতির অবাধ বিস্তারের মানব চৈতন্যের ছায়াবৃত্ত নান্দনিক রূপেই আমরা মানস চক্ষে পর্যবেক্ষণ করি। এভাবেই রবীন্দ্র প্রকৃতি চেতনার চিরায়ত রূপ বিধৃত হয়। ব্যক্ত প্রেম কবিতায় এক প্রত্যাখ্যাতা নারীর তার হৃদয় বেদনার কথা ব্যক্ত করেন। এত শত প্রাণ ফেলে ভুল করে কেন এলে অভাগিনী রমণীর গোপন হৃদয়ে। নারীকে ভালোবেসে পুরুষ যদি তার লজ্জা কেড়ে নিয়ে বিশ্বসভার মাঝে তাকে বিবসনা ছেড়ে দেয়, তবে তো নারীর ব্যক্তি স্বাতন্ত্র্য মূল্য ও হৃদয় মূল্য উভয়েরই মর্যাদাহানি ঘটে। পুরুষ কর্তৃক নারী বঞ্চিত ও অবজ্ঞাত হয় বলে জীবনের ইতিবাচক মূল্যবোধকে শেষ পর্যন্ত নারী ধরে রাখতে না পেরে স্খলিত হয়ে অবক্ষয় পথে অগ্রসর হয়ে জীবনের কলুষযুক্ত করে ফেলে। নারীর হৃদয় মূল্যকে ইতিবাচকতায় বিবেচনা করার কাব্যিক শিল্পবোধ কবিতাটির মধ্যে ভাষারূপ পেয়েছে। নারী ও পুরুষ উভয়েরই শারীরিক রূপ সৌন্দর্যের চেয়ে কিন্তু তাদের হৃদয়গত অনুভবের মূল্য অধিক মূল্যায়িত হলেই জগতের শুভনতা পরিবর্তিত হয়। গুপ্ত প্রেম কবিতায় কুরূপ হবার কারণে নারীর ভালোবাসাহীনতার দুঃখ অভিব্যঞ্জিত হয়েছে। কবি লিখেছেন, তবে পরাণে ভালোবাসা কেন গো দিলে, রূপ না দিলে যদি বিধি হে। প্রাণের মধ্যে প্রবল ভালোবাসা রয়েছে জীবনের মধুরতর বোধ, অথচ কুশ্রিতার কারণে ভালোবাসা মূল্যহীন হয়ে পড়ার পরিপ্রেক্ষিত নিয়ে কবিতাটি রচিত হওয়ায় দেহ সৌন্দর্য মূল্যের চেয়ে মানুষের হৃদয়জ অনুভবের মূল্যায়নকে কবি সুদূর প্রসারী ও কালজয়ী তাৎপর্যমণ্ডিত করে শৈল্পিকভাবে উপস্থাপন করেছেন। অপেক্ষা কবিতার মধ্যে রবীন্দ্রনাথ লিখেছেন যে, প্রিয় পুরুষ ও প্রিয় নারীর হৃদয় ও দেহ যদি একাকার হয়ে যায়, তবে মরণও তখন সব বন্ধন মুক্ত করে দিয়ে উভয়ের হৃদয় মূল্যের প্রস্তাবনা রচনা করে। কবি লিখেছেন, হৃদয় দেহ আধারে যেন হয়েছে একাকার, মরণ যেন অকালে আসি, দিয়েছে সব বাঁধন নাশি, তরিতে যেন গিয়েছি দোহে জগৎ পারাপার। মানবী মূর্তি ও দেবী মূর্তি উভয়ের প্রতি দৃষ্টিপাতের মধ্যে পুরুষের যেমন কাম দৃষ্টি কাজ করতে পারে,
নারীরও তেমনি মানব মূর্তি ও দেবতা মূর্তির প্রতি কামনার দৃষ্টি কার্যকর থাকতে পারে। উপর্যুক্ত পটভূমিকায় সুরদাসের প্রার্থনা কবিতাটি রচিত হয়েছে। আদিযুগ পর্ব থেকেই দেবতা এবং দেবীর প্রতি ভক্তি প্রমত্ততা পৃথিবীর যে কোনো দেশের মানুষের মধ্যেই আমরা প্রত্যক্ষ করেছি। হিন্দু ধর্মে বহু দেবতা ও দেবীর প্রতি বিশ্বাস থাকলেও ব্রাহ্মধর্মে কিন্তু এক দেবতাতেই বিশ্বাস স্থাপন করা হয়। বৌদ্ধ ধর্ম তো নিরীশ্বরবাদী, ইহুদি খ্রিস্ট ও ইসলাম ধর্মে তো এক স্রষ্টাকেই বিশ্বাস করা হয়। দেবীর প্রতি তো বটেই, মানবীর প্রতিও শুদ্ধ দৃষ্টিতে তাকানো প্রতিটি ধর্মেরই মর্মগত নৈতিক দৃষ্টিভঙ্গি সজ্জাত। সে হিসেবে কবি সুরদাস যে দেবীর প্রতি কামনার দৃষ্টিতে তাকিয়েছে তাতে তার ভুল হয়েছে। সেই জন্য কবি লিখেছেন, আনিয়াছি ছুরি তীক্ষ্ণ দীপ্ত প্রভাত রশ্মি সম, লও বিধে দাও বাসনা ঘর একালু নয়ন মম। কবিতার সমস্ত অন্তরকে কামনা শূন্য ভক্তিময়তায় জারিত করে যে দেবীর মধ্যে সে তার দেবতা ও হরিকে পর্যবেক্ষণ করবে, সেই দেবীর প্রতি তার অস্তিত্বের সর্বস্ব দিয়ে নিবেদিত হতে চান। কবির পাপদৃষ্টি আখি যাতে দেবীরই হয়, সেজন্য কবির প্রার্থনা। তোমারে লাগিয়া তিয়াস যাহার, সে আখি তোমারই হোক। কবির অন্তরে যেহেতু স্রষ্টারূপী দেবতার প্রতি প্রগাঢ় ভক্তি ও ভালোবাসা, সেজন্য আপাতবিদ্ধ যে দৃষ্টিতে দেবীর প্রতি তাকানো হবে তার সঙ্গে নিখিলের শোভা এবং লক্ষ্মীরও সম্পৃক্ততা থাকবে। কবির এ ভাবনার মধ্যে বিশ্বময় একটি সুবর্ণপুত পবিত্র আন্তরিকতার অন্তর্গত অনুধাবন আমরা প্রত্যক্ষ করি। স্রষ্টার অস্তিত্বের পবিত্রতম সামগ্রিকতায় যে মহাকাল সম্মিলিত, সে অনুভাবনায় কবির ভাবনা একাত্ম হওয়ায় পৃথিবীর যে কোনো ধর্মের স্রষ্টা বিশ্বাসী মানুষের জন্যে অনন্ত বিশ্বাস ও পুততা কবির নিম্নোক্ত বাণী বাস্যে আমরা দেখতে পাই। সে নবজগতে কালস্রোত নাই, পরিবর্তন নাহি, আজি এই দিন অনন্ত হয়ে চিরদিন রবে চাহি। জীবনে যদিও নিরাশা প্রবণতা ও বেদনাময়তা ছায়া ফেলে, তবুও কর্মমুখর এ মানব জীবনের একটি সদর্থক মহৎ যাত্রা অবশ্যই রয়েছে। কবিতার ভৈরবী গান কবিতায় যদিও লিখেছেন, ভৈরবী দিয়ে গেথে গেথে তিনি নিরাশা কাহিনী রচনা করবেন, কিন্তু আসলে কবির উদ্দেশ্য বিশ্বের বিপুল কর্মযজ্ঞে নিজেকে সম্পৃক্ত করা। কবি বাক্য থেকেই তা প্রতিপাদিত হয়। যদি কাজ নিতে হয়, কত কাজ আছে, একাকী পারিব করিতে। কবি যেহেতু চিরজীবনের তিয়াসে তৃষ্ণার্ত, সে কারণে অতীত স্মৃতির প্রেমময়তা এবং জীবন সম্পর্কের বিষাদ থেকে কবি উত্তীর্ণ হতে চান মরণজয়ী কর্মমমতায়। মহৎ কর্মপ্রবণতা যদি মৃত্যুর মুখোমুখিও করে কবিকে, তবুও সেই মরণ বরণ করতে কবি পশ্চাৎপদ নন, কারণ কবি জীবনের পথে অগ্রসর হতে চান। যত মানবের গুরু মহৎ জনের চরণ চিহ্ন ধরিয়া। মহত্তম জীবন বাসনা কবিকে মহৎ কর্মযজ্ঞে প্রণোদিত করে বলেই যুগপৎ কবির কাব্য সাধনা ও জীবনাচার কালোত্তীর্ণ মহীয়ান বুধের দিকে চিরগামী হয়। প্রকৃতির উপকরণ কবিদের কাব্যরচনার উপাচার হয়। রবীন্দ্রনাথের বর্ষার দিনে কবিতার কালজয়িতার তাৎপর্য এখানেই যে প্রেমিক ও প্রেয়সী তাদের আঁখি দিয়ে আঁখির সুধাপানি শুধু করেনি, হৃদয় দিয়ে হৃদয় অনুভব করেছে। বেদনার ভারকে হালকা করার কথা এ কবিতায় বলা হলেও অনুভবের অনন্ততার ব্যাপ্তি নিম্নোক্ত উদ্ধৃতিতে আমরা লক্ষ্য করি। যে কথা এ জীবনে রহিয়া গেল মনে,
সে কথা আজই যেন বলা যায়, এমন ঘনঘোর বরিশায়। মানব মানবীর প্রেমানুভব একটি শাশ্বত জীবন প্রত্যয়। পৃথিবীতে প্রতিটি শতাব্দীর প্রতিটি যুগেরই নরনারীর মধ্যে প্রেম সংগঠিত হয়েছে। কবিতার অনন্ত প্রেম কবিতায় কবি প্রেয়সীকে যে জনমে জনমে যুগে যুগে ভালোবাসার কথা অভিব্যক্ত করেছেন, তার মধ্যে জনমে জনমে শব্দবন্ধের মধ্যে আমরা মানবের পুনর্জন্মের কথা যদিও ধরি, হিন্দু ধর্মের জন্মান্তরবাদের পরিপ্রেক্ষিতকে অতিক্রম করে প্রতিটি যুগের মানুষের প্রেম ভাবনার অনন্ততার অভিব্যক্তি আমরা এখানে প্রতিপাদিত হতে দেখি। প্রেমের মিলন মধুরতা ও বিরহ কাতরতার পারস্পর্যার্যে দোলাচল মানব জীবনে ক্রমাগত চলতে থাকে। একটি প্রেমের স্মৃতিময়তার মধ্যে কবি যেহেতু এই কবিতায় সকল প্রেমের স্মৃতি এবং সকল কালের সকল কবির গীতিকে মিলাতে চেয়েছেন, তার প্রেমার্তির মধ্যে মানব মানবীর চিরন্তন প্রেম প্রবণতার অভিব্যক্তি ভাষারূপ পেয়েছে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। অনাদিকালের হৃদয় উৎসের সঙ্গে সকল প্রেমিকের প্রেমময়তার সম্পৃক্ততার অনন্ত বোধের ব্যাকরণ এখানে বিধৃত হয়েছে। পৃথিবীর প্রতিটি দেশের কাব্যগত ঐতিহ্যের অতীত যেমন রয়েছে, তেমনি স্থান কাল সাপেক্ষে নিসর্গের ব্যাপক ইতিহাসও এখানে লক্ষ্যযোগ্য। কবি তার মেঘদূত কবিতায় কালিদাসীয় যুগের শিপ্রা নদী তীর, উজ্জয়িনীপুর প্রভৃতি অনুষঙ্গ যেমন ব্যবহার করেছেন, তেমনি বিরহিণী প্রিয়ার বিরহ বেদনার অপার অনন্ততার চিরন্তন রাগিণীও ঘোষিত হয়েছে, যা পৃথিবীর যে কোনো ভূখণ্ডের বিরহিণীর জন্য প্রযোজ্য। ভারতের নদীজল পর্বত ও মেঘবৃত আকাশ ও প্রাকৃত জনপদ এ কবিতার উপকরণ হিসাবে ব্যবহৃত হয়েছে। যে কোনো দেশের উপযুক্ত অনুষঙ্গ সমান্তরালতার কল্পচিন্তায় আনা যেতে পারে, যেখানে কবির নৈসর্গিক ও মনোজগৎ অনুভবের নন্দন ব্যর্থতা স্পষ্টতা পাবে। কবি লিখেন, কেন ঊর্ধ্বে চেয়ে কাদের ঊর্ধ্ব মনোরথ, কেন প্রেম আপনার নাহি পাই পথ, সশরীরে কোন নর গেছে এইখানে। পৃথিবীর প্রতিটি দেশের কাব্যগত ঐতিহ্যের অতীত যেমন রয়েছে, তেমনি স্থান কাল সাপেক্ষে নিসর্গের ব্যাপক বিস্তারের ইতিহাসও সেখানে লক্ষ্যযোগ্য। কবি তার মেঘদূত কবিতায় কালিদাসীয় যুগের শিপ্রা নদীর তীর, উজ্জয়িনীপুর প্রভৃতি অনুষঙ্গ যেমন ব্যবহার করেছেন, তেমনি বিরহিণী প্রিয়ার বিরহ বেদনার অপার অনন্ততার চিরন্তন রাগিণীও ঘোষিত হয়েছে, যা পৃথিবীর যে কোনো ভূখণ্ডের বিরহিণীর জন্য প্রযোজ্য। ভারতের নদী জল পর্বত ও মেঘাবৃত আকাশ এবং প্রাকৃত জনপদ এ কবিতার উপকরণ হিসেবে ব্যবহৃত হয়েছে। যে কোনো দেশের উপর্যুক্ত অনুষঙ্গ সমান্তরালতার কল্পচিন্তায় আনা যেতে পারে, যেখানে কবির নৈসর্গিক ও মনোগত অনুভবের নন্দন ভেদ্যতা স্পষ্টতা পাবে। কবি লিখেছেন, কেন ঊর্ধ্বে চেয়ে কাঁদে রুদ্ধ মনোরথ, কেন প্রেম আপনার নাহি পাই পথ, সশরীরে কোন নর গেছে সেইখানে। তখন স্পষ্ট হয় যে কবি মানব মানবীর শরীরী বিরহের অনুভাবনাকে মানসিক স্তনান্তরের চূড়ান্ত সীমায় স্থিত করে বিরহ বেদনার চিরন্তন অশরীরী চৈতন্যগত রূপকে উদ্ঘাটন করতে প্রয়াসী। এখানেই রবীন্দ্রনাথের কাব্যদর্শনের ক্লাসিসিজম স্পষ্ট হয়ে ওঠে।
বিশ্বমৃত্তিকাকে অবলম্বন করেই বিশ্বের সৃষ্টিকুল জীবন প্রবাহ নির্বাহ করে। কবির অহল্যার প্রতি কবিতার মধ্যে কবি পুরাণোক্তি অভিশাপগ্রস্ত রমণী অহল্যার ভূমিপৃষ্ঠে মিশে থাকার অজস্র সময় পর্ব, বিশ্বরূপী মহাজননী তার উপরিস্থিত জনমণ্ডলীর সুখ দুঃখ ও নিসর্গের পুলক প্রবাহ অনুভব করেছে কিনা সে প্রসঙ্গ নৃতাত্ত্বিক নৈর্ব্যক্তিকতার নান্দনিকতায় যেভাবে তুলে এনেছেন, তাতে অতীত পৃথিবীর মানুষের পৃথিবীতে মিশে যাওয়া মৃতদেহরাজির বৃহৎ চৈতন্য ধারার অব্যক্ত অবচেতন তন্ময়তার শাশ্বত বোধ সঞ্চালিত ও সঞ্চারিত হয়েছে। এখানেই উপর্যুক্ত কবিতাটির মধ্যে কবির যোগপদ বিশ্বত্ব বোধ ও সদসিকতা বোধের চেতনার তীব্র প্রকাশ অভিব্যঞ্জিত হয়েছে। কবি উচ্চারণ করেন, হৃদয় তোমার কোন দূর কালক্ষেত্রে চলে গেছে একা, আপনার ধূলিদীপ্ত পদচিহ্ন রেখা পদে পদে চিনে চিনে। তখন বিশ্বাত্মবোধের স্মৃতিরোমন্থনের মধ্যে একটি অনন্ত স্মৃতি মেধুরতার চিরন্তন আবহই যেন বিনির্মিত হয়। একজন প্রাজ্ঞ ও দূরদর্শী সাহিত্য স্রষ্টা সামগ্রিক দৃষ্টিভঙ্গির অবয়ব দিয়ে জীবনের সুখ দুঃখ অতিক্রমী এক চিরন্তনী বাস্তবতা নির্মাণ করেন। কবি তার আমার সুখ কবিতায় কবির আত্মিক ও জৈবনিক বোধের অনন্ততার উৎসারকে দীপ্রতার প্রতিবিম্বকতার উদ্ঘাটন করতে প্রয়াসী হয়েছেন। ভালোবাসাময়তার অসীমতার বোধ কবির চিন্তনে প্রবলভাবে স্থিত হয়েছে বলেই স্বপ্ন ও স্মৃতির অনন্ত প্রবাহ দিয়ে জীবনের নবতর বোধকে তিনি বিনির্মাণ করতে চান জাগতিক সাধারণ সুখ দুঃখ ও প্রাপ্তি অপ্রাপ্তির সীমানাকে অতিক্রম করে। জীবনের অনেক শূন্যতার সমারোহকে কবিতার জৈমনিক বোধ ও প্রজ্ঞার সামগ্রিকতা দিয়ে পূর্ণ করে এ কাব্যগ্রন্থে জীবনের বৃহত্তর বোধের দিকে অগ্রগামী হয়েছেন। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ আমার পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।